আসসালামু আলাইকুম এইচএসসি ব্যাচের সকল শিক্ষার্থীরা যারা তোমাদের আইসিটি টেবিল সলভ করতে পারো না, আজকে আমি তোমাদের একটা টেবিল সলভ করে দিব। এই একটা টেবিল আমি এমন টেকনিকে সলভ করে দিব, যত কঠিন টেবিল আসুক সব তুমি সলভ করে ফেলতে পারবা। আর দেখো ভাই, টেবিলটার দিকে জাস্ট একটুখানি তাকাও। এই টেবিলে শুধু আমি তোমাকে টেবিল কিভাবে করে সেটা শিখাবো না, সাথে একটা লিঙ্ক এইচটিএমএল কিভাবে অ্যাড করতে হয় সেটা শিখে যাবা, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা শিখে যাবা, তারপর ইমেজ কিভাবে অ্যাড করতে হয় সেটাও শিখে যাবা, লিস্ট কিভাবে অ্যাড করতে হয় সেটাও শিখে যাবা। মানে এইচএসসি আইসিটি তোমার পরীক্ষায় যা যা আসে 30% কনসেপ্ট এই একটা মাত্র ক্লাসের মাধ্যমে কমপ্লিট হবে। সো মনোযোগ দিয়ে সবাই দেখবা, হ্যাঁ। আর যারা এখন দেখতে পারবে না, ভিডিওটা সেভ করে রাখো, শেয়ার দিয়ে রাখো পরে দেখার জন্য। আর এরকম দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে ভুলবা না। আচ্ছা দেখো, সবার আগে তুমি যখন এই টেবিলটা পাবা, তোমার মাথার মধ্যে আনতে হবে যে টেবিলে কয়টা রো এবং কয়টা কলাম আছে, মানে কয়টা সারি এবং কয়টা কলাম আছে। তো দেখো, রো গুলোকে আমরা ইংলিশে লিখি, ইংলিশ বাংলা দুইটাই তোমাকে আমি লিখে দিই। দেখো এভাবে আমরা লিখবো রো। রো মানে হচ্ছে এখানে আমরা লিখবো হচ্ছে সারি। তো সারি কয়টা সেটা আমাদের বের করতে হবে। এরপর হচ্ছে কলাম কয়টা, ইংলিশে লিখি আগে COLUMN কলাম। তো এখানে তুমি লিখবো হচ্ছে কলাম। কলাম কয়টা সেগুলা, এই দুইটা জিনিস আগে বের করে ফেলতে হবে সবার আগে। এখন সারি কলাম নিয়ে যাদের মাথাটা ঘুরে যায়, একটা টেকনিক শিখাই, টেকনিকটা একটু মনোযোগ দিয়ে শিখো। প্রথমে দেখো সারি, সারি মানে হচ্ছে এই বরাবর। তো এই বরাবর দাগ যেগুলা ইনকমপ্লিট আছে তুমি মনে মনে কমপ্লিট করে ফেলবা। দেখো এখানে দাগ ইনকমপ্লিট নাই, ঠিক আছে, তাহলে এটা একটা সারি। এখানে খেয়াল করো তো, এই দাগটা ইনকমপ্লিট না, তো তুমি এটাকে কমপ্লিট করে দাও। কমপ্লিট করলে এই একটা সারি, দুইটা সারি, এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তিনটা সারি। এটাকেও কমপ্লিট করে দাও, মনে 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 কমপ্লিট করে দাও। এই যে চারটা সারি, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, চারটা সারি। সারি বুঝছো, আশা করি সারি বুঝছো। এবার এই যে সারিগুলোকে এখানে লেখো চারটা সারি, ওকে। এরপরে দেখো কলাম বের করবা, কয়টা কলাম আছে। দেখো এই বরাবর এই দাগটা নাই, এই দাগটাকে কমপ্লিট করে দাও, একটা কলাম। এই বরাবর এই দাগটা আছে, এটাকে কমপ্লিট করে দাও, দুইটা কলাম। আর কোনো ইনকমপ্লিট দাগ আছে না, তাহলে কলাম হচ্ছে একটা, কলাম হচ্ছে দুইটা, কলাম হচ্ছে তিনটা। তাহলে কলাম আমরা এখানে পাইলাম হচ্ছে তিনটা। এই ইনফরমেশনটা সবার আগে বের করছো, ওকে। সারি কলাম আইডেন্টিফাই করা শেষ। এবার আমরা টেবিলের দিকে চলে যাই। তো দেখো এইচটিএমএল লেখার শুরুর দিকে, সবার শুরুতে তোমাদের একটা জিনিস লিখতে হয়, এটা এইচটিএমএল এর পার্ট না, কোডের পার্ট না, কিন্তু লেখা জরুরি। ডিওসি এখানে এটা কলন দিতে হবে, ডক TYPE, ডক টাইপ HTML। এটা কোডের অংশ না, কিন্তু লেখা জরুরি, কারণ এটার মাধ্যমেই তোমার ব্রাউজার বুঝতে পারে যে এটা একটা HTML ফাইল। বুঝছো, এটা খ নম্বরের প্রশ্নেও আসে যে এটা কোডের অংশ না, কিন্তু লেখা কেন জরুরি। আমি তো তোমাকে বললাম যে ব্রাউজার বুঝতে পারে যে এই ফাইলটা একটা HTML ফাইল। কি রে বাবা রে, ময়লা আবর্জনা লেগে যায় বোর্ডে। আচ্ছা, তো ডক টাইপ HTML দিয়ে এবার দেখো HTML শুরু করবা HTML ট্যাগ দিয়ে। এটা প্রত্যেকটা HTML লেখার জন্য এটা দিয়ে তোমাকে শুরু করতে হবে। HTML ট্যাগ দিয়ে HTML লেখাটা শুরু করতে হবে, HTML দিয়ে HTMLটা শুরু করতে হবে। করে তারপরে দেখো এখানে একটা হেড সেকশন থাকে, এবার টেবিলে হেডের কোনো কাজ নেই, এই জন্য আমি ডিরেক্টলি এখানে বডি দিয়ে শুরু করতেছি। দেখো এই যে বডি দিয়ে শুরু করলাম। এবার বডির ভিতরে অনেক যা কিছু তুমি আউটপুটে দেখাতে চাও সব থাকে বডির ভিতরে, কিন্তু আমরা আউটপুটে দেখাবো একটা টেবিল, তাইলে বডির ভিতরে আমি শুরু করলাম এখানে টেবিল। এখন টেবিলের চারপাশে এরকম দাগ যাতে থাকে সেজন্য আমি এখানে দিব হচ্ছে বর্ডার নামে একটা অ্যাট্রিবিউট। দেখো এই বর্ডার যদি না দাও টেবিলের চারপাশে দাগ আসবে না। তো বর্ডার নামে অ্যাট্রিবিউট লিখবো এবং এটার ভ্যালু দিয়ে দিব হচ্ছে 1। তুমি যদি মোটা দাগ চাও 2 দিতে পারো, 3 দিতে পারো। তো আমি একটু চিকন দাগ চাই, এই জন্য আমি 1 দেবো। বাই ডিফল্ট এটা 1ই দিবা তোমরা। তো বর্ডার নামে অ্যাট্রিবিউটে হচ্ছে আমি 1 দিলাম। এবার দেখো এই বর্ডারগুলো যদি আমি শুধু বর্ডার দিই, তাহলে দেখবা যে প্রত্যেকটা দাগ জোড়া জোড়া দেখা যাবে। আউটপুট যদি দেখো এবার জোড়া জোড়া দেখা যাবে, কোনো স্পেস থাকবে না। তো আমি এখানে বর্ডার 1 দিয়ে সেল স্পেসিং ইউজ করে দিই 0, তাহলে আমাদের মানে জোড়া জোড়া দাগ থাকবে, এখানে স্পেস থাকবে। তো আমি এখানে সেল স্পেসিং দিয়ে দিচ্ছি। এই সেল স্পেসিংয়ের ভ্যালু দিয়ে দিচ্ছি হচ্ছে 0। তার মানে যেটা বললাম যে এবার এই বক্সগুলোর মাঝখানে কোনো দাগ থাকবে না, এরকম সিঙ্গেল দাগে বক্স তোমরা দেখতে পাবা। সেল স্পেসিং 0 দিতে হবে, ওকে। তো টেবিলের ভিতরে এতটুকু কাজ করা লাগতো, আমি করছি। এইবার শুরু করি। দেখো রো গুলোর জন্য আমাকে লিখতে হবে TR। এই রো গুলোর জন্য আমাকে লিখতে হবে কি বলতো, TR। এবং টেবিলের মধ্যে প্রত্যেকটা উপাদানের জন্য আমাকে লিখতে হবে TD। তাহলে রো গুলোর জন্য লিখতে হবে TR। তো আমাদের টোটাল কয়টা রো আছে, 1 2 3 4টা। তার মানে 4টা TR আমাকে শুরু করতে হবে, 4টা TR আমাকে শেষ করতে হবে, মানে 4টা TR শুরু করে শেষ করতে হবে, ওকে।
তো দেখো আমি এখানে 1 নাম্বার টিয়ার শুরু করলাম, প্রথম টিয়ার। এখন প্রথম টিয়ারে কয়টা উপাদান আছে? শুধু একটা উপাদান আছে, যে google.com, আর কিছু নেই। তাহলে টিডি হবে কয়টা? একটা। দেখো এরকম টিয়ার মানে হচ্ছে রো, রো এর ভিতরে যে কটা উপাদান থাকবে, যে কয়েকটা জিনিসপাতি আমাদের বসবে, সেই কয়েকটা টিডি হবে। ওকে, সো আমরা এখানে ফার্স্ট অফ অল এই টিয়ার এর ভিতরে এখানে লিখলাম টিডি। এখন টিডি এর ভিতরে ঝামেলা আছে কিনা দেখবো। কেমন ঝামেলা? কস স্প্যান অথবা রো স্প্যান হয় কিনা। স্প্যানিং মানে কি? দেখো যদি এই দাগটা কমপ্লিট থাকতো, এটা একটা আলাদা কলাম হইতো। যদি এই দাগটা কমপ্লিট থাকতো, এটাও একটা আলাদা কলাম হইতো। তো এই google.com একাই একটা, দুইটা, তিনটা কলামের জায়গা নিয়ে নিছে। তার মানে এই যে google.com কলাম বরাবর যেহেতু দাগ নাই, google.com যেখানে লেখা এখানে যেহেতু কলাম বরাবর দুইটা দাগ নাই, যেটার কারণে কলাম বরাবর দুইটা দাগ নাই দেখে কলামের বক্স কয়টা নেই? একটা, দুইটা, তিনটা কলাম এখানে নাই। তাহলে কল স্প্যান হয়েছে, এটাকে আমরা বলবো কল স্প্যান। তাহলে কল স্প্যানের যে ভ্যালু আমরা কত দিয়ে দিব? দেখো 3। এই যে কল স্প্যান, এই কল স্প্যানের ভ্যালু আমি কত দিয়ে দিব বলো তো? 3, কারণ তিনটা কলামের জায়গা google.com একা নিয়ে নিছে একটা টিডির মধ্যে। তো কল স্প্যান আমরা এখানে 3 দিলাম। এবার দেখবো এই যে আমাদের লেখাটা টিডি যে উপাদানটা, টিডি এর যে লেখাটা google.com, এটা কোথায় আছে? একদম মাঝখানে। এখানে একটা অ্যালাইন ইউজ করতে হবে। আমি এখানে লিখবো হচ্ছে ALIGN, অ্যালাইন। তো অ্যালাইন একদম মাঝখানে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সেন্টার। যদি সাইডে থাকতো তাহলে লিখতাম আমরা রাইট, যদি বাম পাশে থাকতো তাহলে আমরা লিখতাম লেফট। মাঝখানে আছে এই জন্য আমরা এখানে অ্যালাইন দিয়ে দিলাম, কি বলতো? সেন্টার। তো টিডি কস স্প্যান করলাম, ওকে অ্যালাইন করলাম। আর কোনো কাজ আছে এটার ভিতরে? না, টিডি এর কাজ ক্লোজ। এবার টিডি লিখে আমরা এগুলোর যে কিছু অ্যাট্রিবিউট আছে টিডি, সেটা দিয়ে এবার টিডি এর ভিতরে কি থাকবে? google.com, তাহলে একটা কি লিঙ্ক, তাহলে আমরা একটা লিঙ্ক অ্যাড করব। তো লিঙ্কের জন্য আমরা দিব একটা অ্যাঙ্কর ট্যাগ, তারপর আমরা দিব হচ্ছে এইচ রেফারেন্স, মানে কোথায়, হাইপারলিঙ্ক রেফারেন্স মানে কোথায় এই google.com এর টিপ দিলে আমাদের ওয়েবসাইট আমাকে মানে কোন ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইটের লিঙ্ক। লিঙ্ক লেখার জন্য ফার্স্ট অফ অল আমাদের লিখতে হবে HTTPS প্রোটোকলটা, তারপর একটা ডাবল ব্যাকস্ল্যাশ, তারপর একটা কোলন। এবার কোন ওয়েবসাইটে নিব? অবশ্যই গুগলের ওয়েবসাইট। এখন গুগলের ওয়েবসাইট হচ্ছে লিঙ্কটা www.google.com দিলাম, গুগলের লিঙ্ক দিয়ে এরপর হচ্ছে আমরা এই অ্যাঙ্কর ট্যাগটাকে শেষ করলাম। এখানে অ্যাঙ্কর ট্যাগটাকে শেষ করলাম, এখনো ক্লোজ করিনি, মানে জাস্ট। এবার দেখো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে google.com লিখতে হবে, মানে ইউজার যেটা দেখবে সেটা আমাদের এখানে লিখতে হবে। ইউজার এটা দেখবে, এটাতে টিপ দিলে এই লিঙ্কে নিবে, কিন্তু ইউজার দেখবে কি সেটা আমাদের লিখতে হবে। চাইলে এখানে তোমার নামও লিখতে থাকতে পারে, যা কিছু থাকতে পারে। সো এটার নিচে আবার আন্ডারলাইন আছে। নর্মালি আমরা এই যে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে যা লিখি সেটা আন্ডারলাইন হয়ে যায় এবং ব্লু কালার হয়ে যায়। তারপরে যদি এখানে আন্ডারলাইন আছে, তো চাইলে আমরা একটা আন্ডারলাইন ট্যাগ ইউজ করতে পারি। আন্ডারলাইন ট্যাগ ইউজ করে এখানে হচ্ছে google.com, এটা ইউজার, এখানে যা লিখবে ইউজার আউটপুটে তাই দেখবে, এবং এটার উপর টিপ দিলে এই লিঙ্কে চলে যাবে। সহজ, খুবই সহজ। এবার দেখো আন্ডারলাইন ট্যাগটাকে ক্লোজ করলাম। এই আন্ডারলাইন কেন দিলাম? লেখার নিচে দাগ টানার জন্য। তারপর দেখো আমরা এটা কাজ শেষ। এবার হচ্ছে আমার এই অ্যাঙ্কর ট্যাগ, মানে লিঙ্কের জন্য যে অ্যাঙ্কর ট্যাগটা, সেই অ্যাঙ্কর ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। দেখো প্রথম টিয়ারের কাজ আমাদের শেষ। প্রথম টিয়ারের আর কোনো কিছু নাই, একটাই টিডি ছিল। ওই টিডিতে যা যা লেখা ছিল সব আমরা লিখে ফেলছি। এবার এই টিডিটাকে আমরা করে দিব ক্লোজ। ওকে, তো এখন দেখো টিয়ার এই প্রথম রোতে আর কোনো কাজ আছে না, তাহলে এই টিয়ারটাই আমরা করে দিব ক্লোজ। টিয়ারটা আমরা ক্লোজ করে দিলাম। আচ্ছা, সো এই পেজে এতটুকুই রাখলাম, হিজিবিজি না করি। এবার আমরা চলে যাব হচ্ছে সেকেন্ড টিয়ারের কাজ। সেকেন্ড টিয়ার বলতে এটা। ওকে চলো, তো এখানে দেখো সেকেন্ড টিয়ার হচ্ছে আমাদের এই যে এটা। সেকেন্ড টিয়ার হচ্ছে এই যে এটা, বুঝছো? সেকেন্ড টিয়ার হচ্ছে আমাদের এই যে এটা। তো আমরা এখানে ফার্স্ট অফ অল সেকেন্ড টিয়ার লিখে ফেলি। এই যে টিয়ার, 2 নম্বর টিয়ারের কাজ আমরা শুরু করলাম, উপর থেকে লিখি 2 নম্বর টিয়ারের কাজ আমরা শুরু করলাম। এখন 2 নম্বর টিয়ারের ভিতরে উপাদান আছে কয়টা? একটা। এখানে কিন্তু পি স্কোয়ার আছে, এই টিয়ারের আন্ডারেই থাকবে। দেখো এই পি স্কোয়ার এই টিয়ারের আন্ডারেই থাকবে, যদিও রো স্প্যান হয়েছে আমি বলবো। এই টিয়ার এইটার আন্ডারেই থাকবে, তাহলে টিডি হবে একটা। SPSCB এইটা আর একটা উপাদান, তো 2টা। আর এই সবগুলা কিন্তু এই টিয়ারের সেকেন্ড টিয়ারের আন্ডারেই থাকবে, কারণ সেকেন্ড টিয়ারেই এটা শুরু হয়েছে। সেকেন্ড টিয়ার মানে সেকেন্ড রোতেই এটা কি শুরু হয়েছে, তাহলে সবগুলো এগুলা টিডি থাকবে। এই টিডির উপাদানগুলো থাকবে হচ্ছে গিয়ে সেকেন্ড টিয়ারের মধ্যে। তাহলে সেকেন্ড টিয়ারের মধ্যে 3টা টিডি হবে, কারণ 3টা উপাদান আছে। একটা উপাদান হচ্ছে পি স্কোয়ার, একটা এইটা, আর একটা হচ্ছে এই সবগুলা। এখন এখানে স্প্যানিং হয়েছে ডেফিনেটলি। তো স্প্যানিংটা কীভাবে আইডেন্টিফাই করবো? কিন্তু টিডি 3টা লাগবে, এটা বুঝছো কিনা বলো? টিডি 3টা লাগবে, এটা বুঝছো আশা করি। তো এখানে আমরা ফার্স্ট টিডি লিখলাম। এই ফার্স্ট টিডি দেখতেছি কি, টিডি যদি হইতো টেবিল ডেটা, এখানে
পি স্কোয়ার এখানে না হয়ে নিচের রো সহ, মানে দুইটা রো মিলে একটা হয়েছে। দেখো এই যে দুইটা রো, দুইটা সারি মিলে একটা উপাদান হয়েছে পি স্কোয়ার। তার মানে এই যে উপাদানটা টিডি, সেকেন্ড রো এর যে টিডিটা, সেটা দুইটা রোকে একটা রো বানায়া তারপর হচ্ছে ইনফরমেশনটা বসছে। তাহলে এখানে রো এর স্প্যান হয়েছে। তাহলে টিডির ভিতরে আমরা লিখবো ফার্স্ট অফ অল রো স্প্যান। দেখো 2 নাম্বার টিয়ারের টিডি লিখতে গিয়ে দেখলাম পি স্কোয়ার চলে গেছে নিচে, দুইটা রো মিলে একটা হয়েছে, এই জন্য আমরা এখানে রো স্প্যান দিলাম। আর রো স্প্যান কয়টা রো স্প্যান হয়েছে? দুইটা। এই যে রো স্প্যান হয়েছে দুইটা, মানে দুইটা রো মিলে, রো বরাবর দাগটা নাই যার কারণে দুইটা রো মিলে একটা হয়েছে। ওকে, আচ্ছা এবার দেখো এই পি স্কোয়ার আছে কোথায়? মাঝখানে। পি স্কোয়ার আছে কোথায়? মাঝখানে। তাহলে এখানে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে অ্যালাইন। তো অ্যালাইন দিয়ে আমরা এখানে মাঝখানে যেহেতু আছে, এখানে হচ্ছে আমরা সেন্টার দিব। দেখো অ্যালাইন দিয়ে আমরা এখানে কি দিব? সেন্টার। ওকে, এখন সেন্টারে যদি আমি দেই, তাহলে নর্মালি সেন্টারে দিলে পি স্কোয়ার থাকার কথা এখানে, কিন্তু এই পি স্কোয়ার চলে গেছে কোথায়? নিচে। তো এরকম ভাবে উপরে এবং নিচে নেওয়ার জন্য দেখো নর্মালি থাকতো কোথায় বলো? নর্মালি থাকতো হচ্ছে মাঝখানে, বাট এটা নিচে মানে এক্সেপশনাল। আবার এটা যদি উপরে চলে যেত সেটাও এক্সেপশনাল। তো ওই এক্সেপশনটা কিভাবে বসাবা? দেখো যেহেতু পি স্কোয়ার নিচে চলে গেছে, তাহলে আমাদের এখানে এই উপাদানটাকে ভার্টিক্যাল অ্যালাইন করতে হবে। তাহলে অ্যালাইন সেন্টার মানে মাঝখানে যাবে, আর ভার্টিক্যাল অ্যালাইন যদি তুমি লেখো ভি অ্যালাইন, দেখো এখানে লিখতে হবে VALIGN, ভি অ্যালাইন। এটা হবে হচ্ছে কি আমাদের বটম, নিচে। আর যদি উপরে হওয়া হইতো এটা, তাহলে আমরা লিখতাম টপ। তাহলে ভি অ্যালাইন এটাকে আমাদের লিখতে হবে বটম, BTTOM, বটম। ওকে, সো এখানে আর কোনো কাজ আছে? টিডি এর যতগুলো ক্যারেক্টারিস্টিক হয়তো আমরা লিখে ফেলছি অ্যাট্রিবিউটগুলো দিয়ে। ওকে, এবার হচ্ছে আমরা এই পি স্কোয়ার এই উপাদানটা লিখতে চাই। এটা লেখার জন্য ফার্স্ট অফ অল আমরা এখানে লিখবো পি, তারপরে উপরে আছে পাওয়ার। তো পাওয়ারের জন্য আমরা ইউজ করবো হচ্ছে সুপার স্ক্রিপ্ট। তাহলে সুপ স্টার্ট, তাহলে সুপের ভ্যালু কত? 2। তারপরে এই যে সুপ ক্লোজের জন্য একটা দাগ হবে, এই যে সুপার স্ক্রিপ্টটাকে ক্লোজ করে দিলাম। ওকে, তাহলে এখানে কিন্তু আমাদের এই পি স্কোয়ার লেখাটা উঠে যাবে এবং নিচে আসবে, এটা বুঝতে পারছো? আর যদি এরকম হয়তো যে P2, তাহলে এটার জন্য আমরা ইউজ করতাম সুপের জায়গায় যা সাব ইউজ করতাম, সাবস্ক্রিপ্ট, আর বাকি সব সেম। তো তোমাদের সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট আমি শিখিয়ে দিলাম। ওকে, এবার দেখো আমাদের এই টিডি এর এই পি স্কোয়ার লেখা শেষ না, এবার আমাদের এই টিডিটাকে, ফার্স্ট টিডিটাকে ক্লোজ করতে হবে। তো পি স্কোয়ারের জন্য টিডি আমরা ক্লোজ করে ফেললাম। এবার SPSCB এর জন্য আমাদের টিডি লিখতে হবে। তো এই যে দেখো এখানে আমরা 2 নম্বর টিডি লিখলাম। তো এখানে 2 নম্বরে টিডি লিখে দেখো এখানে আমাদের দেখতে হবে যে এই SPSCB লেখাটা কোথায় আছে। এটা বক্সের লেফট সাইডে আছে। তো আমরা এখানে একটা অ্যালাইন লেফট দিয়ে দিতে পারি। আর এটা কি কোনো স্প্যানিং করছে? অন্য কোনো কলাম বা রো এর জায়গা নিছে? না, নেয় নেই, ও সিঙ্গেলই আছে। এবার আবার একটা কলাম হইতো, এবার একটা রো হইতো, ও ওর জায়গায় ঠিক আছে। তাহলে এখানে কোনো কস্টপ্যান রোস্প্যান কিছু আমি দিব না। আমি জাস্ট এখানে লিখবো হচ্ছে টিডি লিখে, যেহেতু বাম সাইডে আছে, যদিও এটা বাই ডিফল্ট বাম সাইডেই থাকে, তারপর আমরা আমাদের সেফটির জন্য অ্যালাইন লেফট করে দেব। ALIGN অ্যালাইন ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বলতো? LEFT, লেফট। বাম পাশের জন্য আমরা কি দেবো? লেফট দিব। তো টিডি অ্যালাইন লেফট। ওকে, আচ্ছা এরপর এটা শেষ। এরপরে দেখো এই লেখাটা সবার চেয়ে আলাদা। কিভাবে আলাদা? এটা একটুখানি মোটা, দেখো এই আইসিডিটা চিকন, এটা একটু মোটা, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আইসিডিটা সোজাসুজি, আর এটা একটু বাঁকা, তার মানে ইটালিক। আবার নিচে আছে কি? আন্ডারলাইন। তার মানে এই লেখাটা হবে বোল্ড, এই লেখাটা হবে ইটালিক, এই লেখার নিচে থাকবে আন্ডারলাইন। বুঝছো? আচ্ছা, তাহলে আমি সবার আগে আমরা আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগটা দিই, আন্ডারলাইন ট্যাগটা দিই। ওকে, আন্ডারলাইন ট্যাগ দিলাম, তার মানে নিচে দাগ পড়বে। তারপর হচ্ছে আমি বোল্ড ট্যাগটা দিই। বোল্ড ট্যাগটা দিলাম মানে মোটা হয়ে যাবে লেখাটা। তারপরে হচ্ছে আমি তোমার ইটালিক ট্যাগটা দিই, তার মানে লেখাটা ইটালিক, বাঁকা হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে আমাকে SPSCB লিখতে হবে। সো SPSCB লিখলাম। লেখার পরে সবার আগে কি ছিল? ইটালিক না? তাহলে মানে সবার শেষে ইটালিক, তাহলে সবার আগে ক্লোজ করতে হবে ইটালিক। তারপরে ছিল বোল্ড, তাহলে আমাদের ক্লোজ করতে হবে কি? বোল্ড। তারপরে শুরু হয়েছে আন্ডারলাইন, তাহলে সবার শেষে আমাদের ক্লোজ করতে হবে কি? আন্ডারলাইন। করে এই টিডির কাজ কিন্তু শেষ। টিডিতে যা বসতো সেটা আমরা লিখে ফেলছি। তো এবার আমরা এই টিডিটাকেও কি করে দিব? ক্লোজ করে দিব। এই টিডিটাকেও আমরা করে দিব কি? ক্লোজ।
তো দুইটা টিডির কাজ শেষ, দুইটা টিডির কাজ শেষ। এবার হচ্ছে আমরা 3 নাম্বার টিডির কাজ করব, যেটা হচ্ছে যে এটা 3 নাম্বার টিডির কাজ করব, যেটা হচ্ছে এটা। এখন 3 নাম্বার টিডিটা একটু যেহেতু লিস্ট আছে, এটা আমাদের একটু বড় হবে, যার কারণে আমরা এখানে ছোট করে ফেলি, এটাকে একটুখানি ছোট করে রেখে দিই। আশা করি তোমরা বুঝতেছো। হ্যাঁ, আচ্ছা এবার দেখো 3 নাম্বার টিডি, এখানে আমি 3 নাম্বার টিডি শুরু করি। এখন দেখো এই 3 নাম্বার টিডি কোনো স্প্যানিং করছে কিনা সেটা আমি দেখব। 3 নাম্বার টিডিতে এইখানে উপাদান হয়তো শুধু tree.jpg, বাট দেখো ও নিচে যতগুলো রো আছে, যেমন এই বরাবর একটা দাগ দিলে একটা রো হইতো, এই বরাবর একটা দাগ দিলে 3টা রো হইতো টোটাল। দেখো এই দাগগুলো যদি কমপ্লিট করতাম 1 2 3টা রো হইতো, কিন্তু ও 3টা রো এর জায়গা একা নিয়ে নিছে। এই উপাদানগুলো 3টা রো এর জায়গা একা নিয়ে নিছে। রো বরাবর দাগ নাই, মানে দাগটা কমপ্লিট করলে রো হইতো, কিন্তু দাগ যেহেতু নাই তার মানে রো স্প্যান। বুঝছো আমার কথা? রো স্প্যান কল স্প্যান কিভাবে বুঝবো? দাগগুলো কমপ্লিট করলে রো বরাবর দাগগুলো কমপ্লিট হইতো, তো আলাদা আলাদা 3টা রো হইতো, কিন্তু এই দাগগুলো যেহেতু নাই তার মানে রো স্প্যান হয়েছে। কয়টা রো স্প্যান হয়েছে? 3টা রো স্প্যান হয়েছে। তাহলে আমরা এখানে এই টিডি এর জায়গায় লিখবো হচ্ছে রো স্প্যান, রো স্প্যান, রো স্প্যান ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3। 3টা রো স্প্যান হয়ে গেছে, তাহলে রো স্প্যানের জায়গায় আমরা কত লিখে দিলাম বলো? 3। ওকে ভাইয়া, এখন অ্যালাইন, সো এটা অ্যালাইন নর্মালি আছে, তুমি চাইলে অ্যালাইন দিতেও পারো, আর না দিলে বাই ডিফল্ট এটা লেফট অ্যালাইন হয়ে থাকবে। সো আমি আর এখানে অ্যালাইন দিলাম না, তো আমি এখানে টিডি অ্যালাইন দিলাম না, না দিয়ে এবার দেখো টিডি এর উপাদানগুলো হচ্ছে, প্রথম উপাদান হিসেবে আছে একটা জেপিজি মানে ইমেজ, tree.jpg মানে হচ্ছে একটা ইমেজ। তাহলে দেখো ইমেজ কিভাবে অ্যাড করতে হবে, এই টিডি এর উপাদানগুলো পাশে না লিখে একটু নিচে লিখতেছি। সো প্রথমে আমাদের আইএমজি ট্যাগ দিতে হবে, ইমেজের জন্য আইএমজি ট্যাগ। সো ইমেজ এর জন্য আইএমজি ট্যাগ দিয়ে এসআরসি দিয়ে দিতে হবে আমাদের এখানে, এসআরসি সোর্স। এখন সোর্স কি, যে কোন ফাইলে ইমেজটা আছে, যেহেতু এখানে আমাদের ফাইল নেম আলাদাভাবে দেওয়া, মানে ফোল্ডার নেম দেওয়া নেই, জাস্ট ফাইল নেম দেওয়া আছে, তো আমি এসআরসি দিয়ে জাস্ট ফাইল নেমটা দিয়ে দিব। কি আছে বলো তো? tree.jpg। তো আমি এখানে দিয়ে দিব হচ্ছে tree.jpg। এখন তোমার যেই ফোল্ডারে HTML কোডটা সেভ করতেছো, ওই ফোল্ডারে যদি এই পিকচারটা থাকে এই নামে, তাহলে এটা শো হবে। আর যদি না থাকে তাহলে যাতে এই লেখাটা শুধু শো হয়। মনে করো ছবিটা নাই, কোনো কারণে ছবিটা আসে নাই বা ডিলিট হয়ে গেছে, তা আমি চাইতেছি শুধুমাত্র এই লেখাটা শো করুক। তো এই জন্য আমি ইমেজে চাইলে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, যেটার নাম হচ্ছে অল্টার অ্যাট্রিবিউট। তো এই অল্টার অ্যাট্রিবিউটে যদি ইমেজটা লোড না হয় কোনো কারণে, তাহলে ওই লেখাটা যাতে লোড হয়, তাহলে আমি এখানে দিয়ে দিলাম tree.jpg, অথবা শুধু ট্রি দিলেও হয়, ঠিক আছে, যা ইচ্ছা দিতে পারো, কারণ এখানে লেখাটা জাস্ট ইমেজটা লোড না হলে ইউজারকে দেখাবে। সো অল্টার টেক্সট আমি দিয়ে দিলাম, অল্টার টেক্সট দিয়ে ইমেজ আমি এখানে জাস্ট এই ব্র্যাকেটটা ক্লোজ করলাম। তো এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই, মানে তোমার এটার কিন্তু এরকম আইএমজি কোনো ক্লোজিং ট্যাগ নাই। হ্যাঁ, এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই, কেবল ওপেনিং ট্যাগ আছে, ঠিক আছে। তো এই জন্য আমরা এটাকে বলবো এমটি ট্যাগ। সো ইমেজ হচ্ছে আমাদের একটা এমটি ট্যাগ। ওকে, তো টিডি আমরা পাইলাম, ইমেজ আমরা বসায় ফেললাম। এবার হচ্ছে আমাদের লিস্ট বসাইতে হবে। এখন দুই টাইপের লিস্ট আছে, একটা হচ্ছে 51-52, এটা হচ্ছে অর্ডার লিস্ট, এবং হচ্ছে এই যে তোমার হচ্ছে স্কোয়ার বা ডিস্ক, এটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। তো ফার্স্ট অর্ডার লিস্টে আমরা শুরু করি। তো ফার্স্ট এখানে আমরা ইমেজের আন্ডারে এবার আমরা নিব হচ্ছে অর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্টের টাইপ কি বলো তো? 51-52 মানে 1-2 টাইপ হবে। তো এই অর্ডার লিস্টে আমরা এখানে একটা টাইপ অ্যাট্রিবিউট ইউজ করবো, type টাইপ হচ্ছে গিয়ে 1। যদি হচ্ছে এবিসি হইতো তাহলে আমি ক্যাপিটাল এ দিতাম, যদি হচ্ছে গিয়ে তোমার স্মল এবিসি হইতো তাহলে স্মল এ দিতাম, যদি রোমান নাম্বার হইতো তাহলে আই দিতাম, বুঝছো? আর যদি ক্যাপিটাল রোমান নাম্বার হইতো তাহলে ক্যাপিটাল আই দিতাম। বাট 51-52 দেখে আমি এখানে টাইপ দিতেছি হচ্ছে 1। এরপর আরেকটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করব, সেটা হচ্ছে স্টার্ট। যদি আমার 1 থেকে শুরু না হয়, 51-52 এগুলো থেকে শুরু হয়, তাহলে স্টার্ট দিয়ে আমরা স্টার্টের ভ্যালু এখানে কত থেকে শুরু হয়েছে সেটা বলে দিব। এখানে হচ্ছে আমাদের 51 থেকে শুরু হয়েছে, তাই স্টার্টের ভ্যালু এখানে দেখো অর্ডার লিস্ট টাইপ হচ্ছে 1, স্টার্টের ভ্যালু আমরা দিয়ে দিলাম 51। ওকে, আচ্ছা এবার অর্ডার লিস্ট আমরা শুরু করলাম। এখন লিস্ট আইটেম আমাদের কয়টা? 2টা, একটা হচ্ছে অ্যাপেল আর একটা হচ্ছে গিয়ে অরেঞ্জ। তাহলে লিস্ট আইটেম বোঝানোর জন্য আমাদের লিখতে হয় এলআই দিয়ে। তো এলআই ফার্স্ট এলআই, এটা কিন্তু আমাদের বাই ডিফল্ট 51 নিয়ে নিবে, ঠিক আছে, কারণ 51 থেকে শুরু হবে। তাহলে ফার্স্ট এলআই এর ভিতরে আমরা রাখবো হচ্ছে অ্যাপেলকে। তো ফার্স্ট এলআই এর ভিতরে অ্যাপেলকে রাখবো, তারপরে এলআইটাকে লিস্ট আইটেমটাকে ক্লোজ করে দিব। এরপর সেকেন্ড এলআই এর ভিতরে
সেকেন্ড এলআই এর ভিতরে রাখবো আমরা অরেঞ্জকে, সেকেন্ড এলআই এর ভিতরে রাখবো হচ্ছে আমরা অরেঞ্জকে, তারপরে সেকেন্ড এলআইটাকে আমরা ক্লোজ করে দিব, সেকেন্ড এলআইটাকে আমরা ক্লোজ করে দিব, করলাম। এখন দেখো অর্ডার লিস্ট আমাদের এখানেই শেষ, তাহলে আমরা এখানে অর্ডার লিস্টটাকে কি করে দিব, ক্লোজ করে দিব। এই যে অর্ডার লিস্টটাকে আমরা ক্লোজ করে দিব। এরপর আমাদের আরেকটা আনঅর্ডার লিস্ট আছে, তো তার আগে এটাকে একটুখানি ছোট করে আনঅর্ডার লিস্টটাকেও এঁটে ফেলি। দেখো অর্ডার লিস্টের কাজ শেষ, অর্ডার লিস্টের কাজ শেষ। এবার হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টটাকে আমি কি লিখবো এখানে, দেখো এই ওয়েল এর এখানে আমি আবার শুরু করলাম হচ্ছে ইউএল। এটারও একটা টাইপ আছে, তিনটা টাইপ আছে। দেখো তোমার যদি এরকম গোল গোল ভরাট থাকে, এটার টাইপ তুমি দিবে হচ্ছে ডিস্ক, এটার টাইপ হচ্ছে গিয়ে ডিস্ক। আর যদি এরকম শুধু ফাঁকা থাকে মাঝখানে, এটা টাইপ হচ্ছে গিয়ে সার্কেল। আর মাঝে মাঝে দেখবা এরকম ভাবে থাকে, তো এটার টাইপ হচ্ছে স্কোয়ার। তো আমাদের এখানে আছে ডিস্ক ডিএসসি। তো আমি এখানে আনঅর্ডার লিস্ট টাইপ দিব হচ্ছে, টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু দিব টাইপ, টাইপ ইকুয়াল টু দিব হচ্ছে ডিআইএসসি ডিস্ক। ওকে, তো আনঅর্ডার লিস্ট। এবার হচ্ছে লিস্ট আইটেম দুইটা, রাইস আর হচ্ছে এগ। তো আমরা এখানে ফার্স্ট অফ অল এলআই দিলাম, প্রথমে এলআই দিলাম। তারপর আমরা এখানে লিখবো হচ্ছে গিয়ে কি রাইস, এখানে আমি লিখবো হচ্ছে আরআইসি রাইস। তারপরে এলআইটাকে করে দিব হচ্ছে ক্লোজ। এরপরে সেকেন্ড এলআই শুরু করব, এখানে আমি কি লিখবো, এগ লিখবো। এখানে আমি লিখবো হচ্ছে EGG এগ। তারপরে এই যে এলআইটাকে করে দিব হচ্ছে ক্লোজ, এই এলআইটাকে ক্লোজ করে দিব, বুঝছো। তারপরে আমি এখানে আনঅর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিব, আনঅর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিব। ওকে, তো ক্লোজিংয়ের জন্য দাগটা হবে এটা। আনঅর্ডার লিস্ট শুরু করলাম, টাইপ ডিস্ক দিয়ে লিস্ট আইটেম দুইটা লিখে আনঅর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা, এবার আশা করি এটা বুঝছো। এবার দেখো আমার টিডি এর সেকেন্ড থার্ড টিডি এরও যা কিছু লেখা ছিল সব শেষ। তো আমি এই টিডিটাকে ক্লোজ করে দেব, এই থার্ড টিডিটাকে আমরা ক্লোজ করে দেব, করলাম। এই টিডিটাকে ক্লোজ। তো এই টিডি কি এই টিআর এর আন্ডারে ছিল না, তাহলে এই টিআরটাকেও আমরা কি করে দিব, ক্লোজ করে দিব। বুঝতে পারছো? তাহলে ভাইয়া আমাদের সেকেন্ড টিয়ারের কাজ শেষ। এবার হচ্ছে আমরা থার্ড টিয়ারের কাজ করব। তো থার্ড টিয়ারের কাজ আমরা আবার এখান থেকে শুরু করি। খেয়াল করো, থার্ড টিয়ারের শুধু একটা উপাদানই আছে, সেটা হচ্ছে এই যে আইসিটি, এই যে আইসিটি। বাকি এই যে টিডি, এই যে এইখানে যে টিডিটা হইতো সেটা কিন্তু আগেই এই জায়গাটা ওই রো স্প্যান করে নিয়ে নিছে। বাকি এখানেও যা যা হইতো সব কিন্তু ওই 2 নাম্বার টিডি, 3 নাম্বার টিডি, সেকেন্ড টিয়ারের 3 নাম্বার টিডি সবগুলা কিন্তু স্পেস নিয়ে নিছে। ঠিক আছে, তো থার্ড টিয়ারে শুধুমাত্র একটা উপাদানই আছে লেখা বাকি, সেটা হচ্ছে আইসিটি। তাহলে আমি এখানে থার্ড টিয়ার দিয়ে শুরু করব। দেখো থার্ড টিয়ার, এই টিয়ার দিয়ে শুরু করলাম। তারপরে টেবিল ডেটা, থার্ড টিয়ারে শুধু একটা টেবিল ডেটাই আছে, সেটা হচ্ছে আইসিটি, এবং সেটা আছে সবার রাইট সাইডে, সবার রাইট সাইডে। তাহলে আমি এখানে কি দিব, অ্যালাইন। এটা কিন্তু কোনো রো এবং কলাম কিচ্ছু স্প্যান করে নাই। ও এই বরাবর একটা কি থাকতো বলো তো, এই বরাবর একটা কলাম থাকতো এবং এই বরাবর একটা রো থাকতো। টেবিলটা যদি কমপ্লিট করতাম তাহলে ও ওর জায়গাতেই আছে, ও ওর জায়গাতেই আছে। তার মানে ও কোনো স্প্যানিং করে নাই। যেহেতু ও কোনো স্প্যানিং করে নাই, তাহলে আমরা এখানে কল স্প্যান, রো স্প্যান কিছুই দিব না। আমি জাস্ট এখানে কি লিখবো বলো তো, এই যে যেহেতু ওইটা ডান সাইডে আছে, ALIGN অ্যালাইন, আমি ওকে দিয়ে দিব হচ্ছে রাইট। তো আমি ওর রাইট অ্যালাইন দিয়ে দিব। দেখো এখানে আমি একটা ডাবল কোটেশন দিয়ে RIGHT রাইট দিয়ে এই ডাবল কোটেশনটা ক্লোজ করে দিলাম। তো টিডি অ্যালাইন রাইট, আর কিছু হবে এটার উপর না। এবার জাস্ট আমি এটার উপাদানটা লিখে দিব। তো উপাদানটা কি বলতো, জাস্ট আইসিটি। চাইলে আমরা এটা এক লাইনেই করে দিতে পারি, তাই না? এখানে আমরা উপাদানটা লিখলাম হচ্ছে আইসিটি, তারপরে হচ্ছে আমরা এটাকে কি করে দিলাম, টেবিল ডেটাটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা টিডি লেখাটা হবে, অ্যালাইন রাইট সাইডে হবে, আইসিটি লেখা হবে, তাহলে আমাদের এটা ক্লোজ। ওকে, থার্ড টিয়ারের কাজ শেষ। দেখো আমাদের থার্ড টিয়ারের কাজও শেষ। এবার আসি ফোর্থ টিয়ারে। এখন ফোর্থ টিয়ারে দেখো, এটা হচ্ছে আমাদের ফোর্থ টিয়ার। এখন ফোর্থ টিয়ারেও টেবিল এলিমেন্ট, দেখো ফোর্থ টিয়ারে টেবিল এলিমেন্ট আছে কয়টা বলো তো, টিডি আছে কিন্তু একটাই, টিডি আছে একটাই। বাকি এখানে একটা হইতো, কিন্তু এইটা কিন্তু ওই সেকেন্ড টিয়ারের থার্ড টিডি এই জায়গাটা নিয়ে নিছে। তার মানে আমাদের এখানেও দেখো এই 3 নাম্বার টিয়ারে, 4 নাম্বার টিয়ারে শুধু একটা টেবিল ডেটা আছে। তার মানে আমরা টিডি লিখবো
একটা। তাহলে এই যে টিআর 4 নাম্বার টিআর আমি শুরু করি। দেখো এই যে 4 নাম্বার টিআর শুরু করলাম, তারপরে এখানে আমি দেখতেছি যে টিডি আছে, আমার টেবিল ডেটা আছে শুধু একটা, 1 2 3 এভাবে আমাদের দিতে হবে। আচ্ছা তাহলে আমি ফার্স্ট অফ অল এখানে লিখলাম হচ্ছে টিডি। এখন এই টিডিটা দেখো যদি এই বরাবর দাগটা কমপ্লিট থাকতো তাহলে দুইটা আলাদা আলাদা কলাম হইতো, তার মানে ও একটা স্প্যানিং করছে। কি স্প্যানিং করছে? কস স্প্যান করছে। তাহলে আমরা এখানে লিখবো টিডি, এখানে লিখবো হচ্ছে কস স্প্যান। এই যে কস স্প্যান সমান সমান আমরা কত লিখবো? কস স্প্যান কয়টা কলাম স্প্যান করছে? দুইটা। আর অ্যালাইন আমরা দেখতেছি যে অনেকখানি সরে শুরু হয়েছে, সো আমরা অ্যালাইন সেন্টার দিয়ে করতে পারি এটাকে। কস স্প্যান টু আমরা এখানে অ্যালাইন সেন্টার দিয়ে করতে পারি, অথবা সামনে স্পেস দিয়ে দিতে পারি। তো আমরা একটুখানি ভালো মতো দেখলে আসলে সেন্টার দিয়ে করাটাই বেটার হবে। তো আমরা এখানে কস স্প্যান টু করে এএলআইজিএন অ্যালাইন, আমরা এটাকে সেন্টার দিয়ে দিই, অ্যালাইন CNTER, অ্যালাইন সেন্টার অ্যালাইন দিয়ে দিই। তারপরে আমরা সাইনটা ক্লোজ করি। এবার টিডি এর উপাদানটা লিখি। তো টিডি এর প্রথম উপাদান হচ্ছে 1। তো দেখো কস স্প্যান 2 দিয়ে অ্যালাইন সেন্টার দিয়ে প্রথম উপাদানটা 1, তাহলে আমি চুপচাপ এখানে 1 লিখবো। তুমি চাইলে এখানেও লিখতে পারো, বাট আমি আসলে এটাকে একটু আলাদা করে দেখানোর জন্য এখানে লিখছি আর কি। এখানেও চাইলে লেখা যায়, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা ধরো এটাকে একটু এই সাইডে না রাখি, না ওই টেবিলের ভিতরে ঢুকে যাইতেছে, একটু ছোট করে নেই। ওকে ওকে দেখো 1 লেখার পরে আমাকে নিচের লাইনে নেমে যেতে হবে। নিচের লাইনে নামার জন্য আমাকে এখানে একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটা হচ্ছে বিআর। তো বিআর লেখার সাথে সাথে এরপরে তুমি যাই লিখবা সেটা নিচের লাইনে চলে যাবে। আমি চাইলে এখানেই 2 শুরু করতে পারি, বাট আমি একটুখানি বুঝার সুবিধার্থে আমি সিরিয়ালটা মেনটেন করব, মানে আমিও নিচে চলে যাব। দেখো এখানে বিআর লেখার সাথে সাথে এই লাইনটা পরবর্তীতে যাই লিখবে নিচ থেকে শুরু হবে, নিচের লাইন থেকে শুরু হবে। এই বিআর হচ্ছে ব্রেক ট্যাগ, এটা একটা এমপি ট্যাগ, এটা লাইনটাকে যেখানে বিআর লাগবে সেখানে শেষ করে পরের লাইন থেকে শুরু করে। এখন দেখো পরের লাইন থেকে যদি শুরু করে 2 কিন্তু 1-এর নিচেই শুরু হয় নাই, তারপরে স্পেস হয়েছে। কয়টা স্পেস হয়েছে দেখো, এই 1-এর জন্য একটা স্পেস, 2টা স্পেস, 3টা স্পেস। আমরা 3টা স্পেস দিতে পারি, অথবা 4টাও দেওয়া যায়, ঠিক আছে। তো ধরো 4টাই দিই, হ্যাঁ ধরে নাও 4টা স্পেসের পরে এই 2 বসছে। তাহলে বিআর এর পরে আমি চাইলে এখান থেকেও লেখা শুরু করতে পারি, একই আউটপুট আসবে, কিন্তু আমার বোঝার সুবিধাতে আমি নিচে লিখবো বললাম। তো স্পেসের জন্য দেখো, স্পেসের জন্য আমরা যদি একটা স্পেস চাই তাহলে স্পেসের জন্য আমাদের এইটা লিখতে হয়। দেখো NBSP তারপরে ক্লোন, NBSP তারপর হচ্ছে গিয়ে কি ক্লোন, এটা আমাদের স্পেসের জন্য লিখতে হয়। তো ভাইয়া আমি একটুখানি এটাকে কপি করে দিব, ঠিক আছে। দেখো এখানে ফার্স্ট অফ অল আমরা একটা NBSP লিখলাম, সেখান থেকেই শুরু করে আরেকটু ছোট করে দিই, আরেকটু ছোট করে দিই। এই যে এটা একটা NBSP লিখলাম, তারপরে দেখো এখানে আরেকটা NBSP লিখলাম, তারপর দেখো এখানে আরেকটা NBSP লিখলাম, 4টা স্পেসের জন্য 4টা NBSP লিখলাম। তারপরে লিখবো এখানে কত 2, তারপরে লিখবো এখানে 2। ওকে, তারপর এখানে 2 লিখলে এই যে 2টা এরকম ভাবে আসবে। তারপরে আমাকে আরেকটা বিআর দিতে হবে। বিআর মানে এই 2 এর পরে লাইন ব্রেক হয়ে আবার এখানে চলে আসবে। এইবার কয়টা স্পেস দিতে হবে খেয়াল করো, এখানে কিন্তু 1 2 3 4, 2 এর জন্য একটা 5টা, ধরো একটু বাঁকা করে একটু সোজা করে আঁকি। দেখো এই যে এটার নিচে 1 2 3 4, 2 এর জন্য একটা 5টা, আর এই যে দেখো 1-এর পরে কয়টা স্পেস দিছিলাম 3টা, তো এখানে দিব 1 2 3টা। বুঝতেছো? এই যে দেখো এই 4টার 4টা, 2 এর জন্য একটা, তারপর 1-এর পরে কয়টা দিছিলাম 3টা, তাহলে এখানে 2 এর পরে দিব কয়টা 3টা। তাহলে কয়টা স্পেস হইলো বলো, এই 4 আর 4 8টা স্পেসের পরে হচ্ছে আমাকে 3 লিখতে হবে, বুঝছো? তাহলে আমি এখান থেকে এই 4টা কপি করি, এই 4টা আমি কপি করি, তারপরে এই 4টাকে কপি করে আবার এখানে লিখি। বুঝতেছো? দেখো এই যে 2 এর আগে যে 4টা ছিল সেই 4টার জন্য এই 2 এবং 4টা, 2 এর নিচে একটা 5টা, 1-এর পরে আমরা 3টা দিছিলাম, তাহলে 2 এর পরেও আমরা 3টা দিব, তাহলে 5 আর 3 8টা, টোটাল 8টা স্পেস আমরা দিব। দিয়ে তারপরে এখানে কি লিখবো বলো তো 3, 8টা স্পেস দিয়ে তারপরে আমরা এখানে লিখবো 3। তো 3 লেখার সাথে সাথে আমাদের এই কাজটাও কি শেষ, একটাই টিডি হইতো। ওকে, তাহলে 1 2 3, এখানে আর বিআর দেওয়ার দরকার আছে? এখানে কিন্তু কোনো বিআর দেওয়ার দরকার নাই। ওকে, সো এখানে আমাদের কোনো বিআর দেওয়ার দরকার নাই, কারণ নিচে তো আর কোনো কিছু নাই।
আচ্ছা, না থাকলে কি হয়েছে, এবার দেখো এই টিডিটাও কি হয়ে যাবে, ক্লোজ। এখানে এই টিডিটাও কি হয়ে যাবে বলো তো, ক্লোজ হয়ে যাবে। সো এই টিডি ক্লোজ হওয়ার পরে এই 4 নম্বর টিয়ারটাকেও আমরা কি করে দিব, ক্লোজ করে দিব। 4 নম্বর টিয়ারটাকেও আমরা ক্লোজ করে দিলাম। তাহলে পুরো টেবিলটা আমাদের লেখা শেষ। এবার আমাদের আরও কিছু জিনিসপাতি ক্লোজ করতে হবে, সেই জিনিসপাতিগুলো আমরা একটুখানি ক্লোজ করি। সো টিয়ারের পরে সবার আগে কি ক্লোজ করব সেটা আমাদের একটু দেখতে হবে। দেখো টিয়ারের পরে সবার আগে আমরা শুরু করছিলাম টেবিলকে ক্লোজ করি নাই, তার আগে শুরু করছিলাম বডি, তারপরে আমরা বডিকে ক্লোজ করব, তার আগে শুরু করছিলাম HTML। ওকে, তো এবারে হচ্ছে দেখো এই টিয়ারের পরে সবার আগে আমরা ক্লোজ করব হচ্ছে টেবিলকে। এই যে টেবিলটা ক্লোজ হয়ে গেল। তারপরে টেবিলের আগে কি লিখছিলাম, বডি, তাহলে আমরা এখানে বডিটাকে ক্লোজ করব। তারপরে বডির আগে কি লিখছিলাম, HTML, তাহলে হচ্ছে আমাদের HTMLটাকে ক্লোজ করব, HTMLটাকে ক্লোজ করব। সো এরই মাধ্যমে আমাদের এই কমপ্লেক্স টেবিলটা শেষ হলো। এখন এই টেবিলটাকে অলরেডি আমি আগেই লিখে রাখছিলাম, হয়তো বা একটুখানি স্লাইটলি ডিফারেন্স হইতে পারে কোডটা, কারণ আসলে ধরো প্রথমবার একরকমভাবে লিখছি, দ্বিতীয়বার হয়তো বা একটুখানি চেঞ্জ করে লিখছি, এরকম হইতে পারে। বাট আমি তোমাকে কোডটা দেখাই যে রান করলে এরকমভাবে আসে। আমি কোডটা একটুখানি বড় করে তোমাদের একটা স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করে দিই। দেখো, হ্যাঁ তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো এই যে আমি একদম রান করা কোড দেখছো, মানে কোড লিখে কোডটাকে রান করছি, টেবিলের আউটপুটটা ওরকম আসছে। ওকে, সো এরই সাথে তোমাদের আইসিটির এই ইন্টারেস্টিং ক্লাসটা শেষ হলো। এরপরে তোমাদের কি দরকার ভাই আমার একটু কমেন্ট করো তো, আমি তোমাদের সেই জিনিসগুলো ধারাবাহিকভাবে দিতে থাকবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।